আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতির যে প্রকৃতি এবং পরিবেশ, বলতে গেলে দিনের মধ্যে ৪ বার করে পরিবর্তন হচ্ছে। মানে ২৪ ঘন্টার মধ্যে প্রতি ৮ ঘন্টা পর, পর পরিবর্তন হচ্ছে। এদেশের কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত, কোনো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত রাত ২টোর পরে হয়। এরকম নজির আমি ইতিপূর্বে দেখিনি। যখন মাইলস্টোন কলেজে অ্যান্ড স্কুলে সেই ঐতিহাসিক মহাদুর্ঘটনা এবং বিয়োগাত্মক ঘটনা ঘটল, তারপরে যে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষার যে ডেট ছিল, সেটি পেছানোর যে জোর দাবি, সে ব্যাপারে সরকার প্রথমে কর্ণপাত করল না। পরবর্তীকালে যখন পরিস্থিতির চাপ, তাপ এবং গুরুত্ব তারা মোটামুটি বুঝতে পারল, বিশেষ করে তাদের কর্তা ব্যক্তিরা যখন সেই নানাভাবে নিগৃহীত হতে থাকলেন সেই মাইলস্টোন কলেজে গিয়ে, তখন তারা পরের দিনের যে এইচএসসি পরীক্ষা সেটা নেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্ত রাত ২টোর পরে তারা দিল। এর অর্থ যে আমাদের এই যে জোয়ার ভাটা, ৮ ঘন্টা পর জোয়ার হয়, ভাটা হয়, ২ বার জোয়ার ২ বার ভাটা আমাদের দক্ষিণাঞ্চলে। তো সেই জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বর্তমান এই সরকারের যে রাজনীতি, এটি দৈনিক ৪ বার করে গতি পরিবর্তন করছে। কখনো জোয়ারে যাচ্ছে, কখনো ভাটিতে যাচ্ছে। জোয়ারে যখন যাচ্ছে তখন মনে হচ্ছে যে এই পৃথিবীটা বড়ই সুন্দর, আমরা মরে গেলেও ক্ষমতা ছাড়ব না, আমাদের একটা দায়িত্ব আছে না? এত বড় একটা বিপ্লবের পর জনগণ আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে। আমরা জনগণের একটা কুল কিনারা না করে, জনগণকে একটা অন্যরকম, যাকে বলা হয়, অনুভূতি না দিয়ে আমরা এই দেশ ছেড়ে কোথাও যাব না জোয়ারের সময়। কিন্তু ভাটার সময় তাদের মনে হয়, হায় আল্লাহ, এ কি? এটা দেখি সবাই বিশ্বাসঘাতক, সবাই মুনাফিক, সবাই তো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকারের দোসর। চারিদিকে শুধু চক্রান্ত, কেউ কৃতজ্ঞতা স্বীকার করে না। এত খাওয়াই, এত পড়াই, পোলাও, কুরমা, বিরিয়ানি, এগুলোর হিসাব তো আমাদের দিতে হবে। রাষ্ট্রীয় অর্থে আমরা তাদেরকে আনি, খাওয়াই, দাওয়াই, কত মিষ্টি মিষ্টি কথা বলি। কিন্তু আমার ঘর থেকে বের হওয়ার পরই এদের কি হয়? কেন তারা আমার বিরুদ্ধে কথা কয়? তো এইরকম একটা পরিস্থিতিতে দিনে ২ বার, রাতে ২ বার তাদের মতামত পরিবর্তন হয়। ফলে আমরা যারা রাজনীতির বিশ্লেষণ করি, আমরাও আসলে কোনো গতি এবং প্রকৃতির প্রতি নির্ভর করতে পারি না। একবার মনে হয় যে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের একেবারে দহরম-মহরম সম্পর্ক। যেমন সম্পর্ক ১৯৭১ সনে পাকিস্তান সরকারের সঙ্গে জামাতের ছিল, এবং জামাত বিশ্বাস করে তার বিশ্বস্ত লোকদেরকে এখানে রাজাকার, আলবদর আর শামস বাহিনীতে নিয়োগ দিয়েছিল, এবং যেভাবে জামাত তাদের শীর্ষ নেতাদেরকে সেই ইয়াহিয়া খানের যে প্রাদেশিক মন্ত্রী পরিষদ, অর্থাৎ যুদ্ধকালীন সময় বাংলাদেশে যে মন্ত্রী পরিষদ ছিল, সেই মন্ত্রী পরিষদে জামাত তাদের প্রার্থীতা দিয়েছিল ঠিক একইভাবে। এখন তারা যে ঝুঁকি নিয়েছে, সেটা ৭১-এর চাইতে এই ঝুঁকি কোনো অংশে কম নয়। ৭১-এ বাংলাদেশে জামাতের যে স্থিতি ছিল, তাদের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাদের অর্থনৈতিক ভিত্তি ছিল, সে তুলনায় এখন ১০০ গুণের বেশি ইন অল রাইটিং তারা আছে। তো কাজে এখান থেকে যদি তারা বিচ্যুত হয়, পদচ্যুত হয়, ক্ষমতাচ্যুত হয় আর আঘাতপ্রাপ্ত হয় পুনরায়, আগেরবার তো আওয়ামী লীগ তাদেরকে না বুঝে আঘাত করেছে, আর এইবার যারা ক্ষমতায় আসবে, সেটা বিএনপি আসুক বা অন্য যে কেউ আসুক, তারা জামাতকে যে আঘাত করবে এটা বুঝে শুনে আঘাত করবে, এবং সেই দিক থেকে বর্তমান সরকার জামাতের জন্য সবচেয়ে নিরাপদ। আবার এনসিপি নামক যে নতুন দলটি গঠিত হয়েছে, তাদেরও ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বিকল্প নেই, এবং যে কোনো মূল্যে সরকারের সঙ্গে তাদের থাকতে হবে। এই সহজ সরল হিসাব অনুযায়ী আমরা সরকার, জামাত, এনসিপি, এদেরকে ঐক্যবদ্ধ রেখে এর বিপরীতে আমরা মনে করি যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো তারা একটা জটলা পাকানোর চেষ্টা করবে, কিন্তু এটা থাকে না। মানে পদ্মা নদীর তীরে যেমন পলি মাটি থাকে না, চর যেমন থাকে না, তারপরে কোনো স্থাপনা টিকে না,
ঠিক তদ্রূপ আমাদের এদেশের যে রাজনৈতিক ঐক্য, সকালে যেটা বললাম বা যেটা দেখলাম, এটা বিকেলে এসে থাকে না। এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে জামাত এবং এনসিপি দুটোই সরকারের প্রতি নানা কারণে বিরক্ত এবং তারা কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা রাখতে পারছে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছি যারাই বিভিন্ন সময় আসার চেষ্টা করেছে, তার নূরের জিল্লতে, তার উত্তাপে, তার চেহারার সৌন্দর্যে, তার প্রজ্ঞা, মেধা এবং যোগ্যতার দাপটে সবগুলো সুহাকি তারা, অর্থাৎ ইঁদুরের মতো মাথা নিচু করে ওই ভবন থেকে বের হতে বাধ্য হন এবং বের হওয়ার পরে তাদের আসলে কোনো জবানে বক্তব্য থাকে না, স্বর থাকে না কণ্ঠে, জিহ্বা নাড়াচাড়া করার মতো শক্তি সামর্থ্য তাদের থাকে না। তো এইভাবে চলছে, টানা হেঁচড়া চলছে। কিন্তু এখন আজকের এই যে দিনটিতে আমি ভিডিও করছি, সেটি হলো জুলাই মাসের একেবারে শেষ সময়। এই জুলাই মাসের একেবারে শেষ ২-৩টি দিন আছে মাত্র। এখন বাংলাদেশের যে পরিস্থিতি আন্তর্জাতিকভাবে, তারপর স্থানীয়ভাবে এতটা জটিল আকার ধারণ করেছে। যেমন ধরুন, আমেরিকা কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর ছাড় দিতে চাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ন্যূনতম যতটুকু আশা করা যাচ্ছিল, সেই আশার কোনো রকম বাণী শোনা যাচ্ছে না। বাংলাদেশের উপর তারা একতরফাভাবে ৩৫% ট্যাক্স আরোপ করেছে আমাদের যে রপ্তানিযোগ্য পণ্যের উপর, এবং এই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কর্মকর্তারা, মানে বাণিজ্য উপদেষ্টা বা বাণিজ্য মন্ত্রী যে যাবেন, এই জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হচ্ছে না, কোনো দাওয়াতপত্র দেওয়া হচ্ছে না, এবং সরকারের সঙ্গে, অর্থাৎ মার্কিন সরকারের সঙ্গে আলোচনার কোনো সুযোগই পাওয়া যাচ্ছে না। অন্যদিকে চীনও তো বেঁকে বসেছে, তারাও নানা কারণে সরকারের প্রতি বিরক্ত, আর ভারত তো 10 পায়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে এই মাইলস্টোনের ঘটনা ঘটলো, গোপালগঞ্জের ঘটনা ঘটলো, এবং এই মাইলস্টোন এবং গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি, সেই উত্তাল পরিস্থিতিতে পাকিস্তান, ভারত, চীন, আমেরিকা আবার নতুন করে খেলা শুরু করেছে। মায়ানমার সীমান্তে আমাদের নতুন সমস্যা দেখা দিয়েছে, এবং যে মানবিক করিডোর জাতিসংঘ চেয়ে আসছিল, সেই মানবিক করিডোরের বিষয়টা আবার আসছে, এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমাদের রোহিঙ্গা ইস্যুটি যেভাবে আসছে, তাতে মনে হচ্ছে এটি আমাদের গদির উপর একটা বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে জনগণের মধ্যে যে উন্মত্ততা দেখা দিয়েছে, উত্তালতা দেখা দিয়েছে, এবং কোনো কিছু না মানার তাদের যে প্রবৃত্তি, এবং যখন যেভাবে পারো যাকে ইচ্ছে তাকে ধরো, মারো, খাও, এই যে থিওরি চলছে, এটি গত 2 সপ্তাহে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। ফলে আমার কমন সেন্স যেটা বলছে, সিক্স সেন্স যেটা বলছে, যে সরকারের এই মুহূর্তে যারা কর্তা ব্যক্তি আছে, তাদের প্রায় সকলের অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কোনো মতে একটা নির্বাচন দিয়ে তারপরে কারো হাতে দায়িত্ব হস্তান্তর করে তারা যদি নিরাপদ বা সেফ এক্সিটের কোনো সুযোগ পায়, তাহলে তারা সেই সেফ এক্সিটের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এটাই স্বাভাবিক এখন যা যাচ্ছে। তো সেই দিক থেকে তারা এই গত 11 মাসে জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে যে মাখামাখি করেছে, দহরম মহরম করেছে, তো সেক্ষেত্রে যদি ফর্মালি জামাত এবং এনসিপির কাছ থেকে বিদায়ের চেষ্টা করা হয়, বিদায়ের বাণী শোনানো হয়, তাহলে বুঝতে পারেন জামাত এবং এনসিপির যারা কর্তা ব্যক্তি, তারা সবাই বলবে, চাচা মিয়া বা দাদু ভাই, মরে গেলেও জীবন গেল, আপনাকে ছাড়া যাবে না। আমরা আফগানিস্তানে দেখেছি, যখন আমেরিকা তাদের দোসরদেরকে ছেড়ে গেছে, তখন ওই আফগানিস্তানে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বাংলাদেশে দেখেছি যে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেছেন, তার দোসর, পাত্র, মিত্র, আমলা কামলা, উজির নাজির, পায়েক, পেয়াদা, কোতোয়াল প্রায় সবাই এখন দস্যুরানী ফুলুনের মতো মানুষের আক্রমণের শিকার হচ্ছে, কোর্ট কাছারিতে, অফিস আদালতে, জেলখানা থেকে শুরু করে সর্বত্র। তো কাজেই আগামীতে এরকম একটা পরিবেশ যেন সৃষ্টি না হয়, এজন্য আপনাকে ছাড়া হবে না, এটা স্বাভাবিক। এবং এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই মেসেজটা বুঝে থাকেন, তাহলে তিনি তাদেরকে কখনোই সে কথা বলবেন না যে কথায় তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে, এবং তিনি বিকল্প সেই ব্যবস্থা করবেন যে ব্যবস্থায় তার একটা নিরাপদ
প্রস্থান হয় এবং তার জন্য তার সবচেয়ে বড় নিরাপদ যে অপশনগুলো, সে অপশন সামরিক বাহিনী, সে অপশন বিএনপি অথবা আওয়ামী লীগের মতো বড় দল বা দিল্লির মতো একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা। তো ঘটনা যাই হোক না কেন, এখন যেহেতু তাদের প্রথম এবং প্রধান যাকে বলা হয় উপলক্ষ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য, এটি হলো একটা সেফ এক্সিট, নিরাপদে প্রস্থান। এখান থেকে সুন্দরভাবে, যেভাবে অতীতকালে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন বাংলাদেশ থেকে আমেরিকা চলে গিয়েছিল এবং যেভাবে ৭৫-এর ১৫ই আগস্টের পর যারা কুশীলব ছিলেন তারা যেভাবে প্লেনে করে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, তো সেক্ষেত্রে যদি বর্তমান সরকারের সব কিছু অস্বাভাবিক হয়, যদি স্বাভাবিক না চলে অস্বাভাবিক হয়, এবং সেক্ষেত্রে তাদের যে বিকল্প, সেই বিকল্প পথটি কোনো অবস্থাতেই সহজ হবে না, স্বাভাবিক হবে না এবং তারা মানবিক কারণে, সঙ্গতির কারণেই একটা নিরাপদ প্রস্থান চাইবেন এবং সেই প্রস্থান দেওয়ার মতো একমাত্র সক্ষমতা রয়েছে বিএনপির। তো এই কারণে বিএনপির যে চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, এই বৈঠকটি বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছিল। এই বৈঠকের ফলে চরমোনাই, জামায়াত ইসলামী, এনসিপি সবাই বিক্ষুব্ধ হয়েছিল। আবার সেই বিক্ষোভ কিছুটা কমতে না কমতেই যে প্রবলেমগুলো এই ভিডিওর শুরুতে বলেছিলাম, যে মায়ানমার সীমান্তে মানবিক করিডর, পাহাড়ে সমস্যা, আমেরিকাতে শুল্ক সমস্যা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গি বিমান আশ্রয় পড়া, তারপর বহু হতাহত এবং একই সঙ্গে গোপালগঞ্জের নির্মম ঘটনা, সব মিলিয়ে সরকারকে একটা ত্রাহি অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। এর মধ্যে ভারতীয় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নড়াচড়া, তাদের ঘন ঘন দিল্লি থেকে কলকাতায় আসা, কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়া, এই জিনিসগুলো আমাদের দেশে কিন্তু মারাত্মক আতঙ্ক সৃষ্টি করেছে। তো সেই আতঙ্ক যে সরকারকে ধরবে না বা সরকারকে পেয়ে উঠবে না, সরকার এত বড় বীর হয়ে গেছে, সাহসী হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নেই। তো সঙ্গতির কারণেই তারা বিকল্প পথ খুঁজবে। এবং আওয়ামী লীগের দেখেন যে বড় বড় কর্তা ব্যক্তি যারা খুব হুমকি ধামকি দিত, পালাবো না, দেশ ছেড়ে যাবো না, মেরে ফেলবো, কেটে ফেলবো, খেলা হবে, হ্যাং হবে, ত্যাং হবে, সবার আগে নিরাপদে নিশ্চিন্তে স্ত্রী পুত্র সন্তান সহ সপরিবারে এই মানুষগুলো ভেগে গিয়েছে এবং এটা সবসময় হয়। সবসময়ই যারা খুব হম্বিতম্বি করে তারাই সবার আগে ভাগে। ফলে এখন যারা খুব হম্বিতম্বি করছেন, খুব বড় বড় কথা বলছেন, দম্ভ দেখাচ্ছেন, আপনি দেখবেন যে পালানোর ক্ষেত্রে যদি অপশন এসে যায়, তারা দরকার হলে দু হাতকে পাখা বানিয়ে ফেলবে। তারা এখান থেকে উড়াল দিয়ে সোজা নেপালে চলে যাবে, হিমালয়ের পাদদেশে, অথবা তারা শরীরের সাথে মেশিন লাগাবে, অথবা তারা জিন পরিভূত হবে, অথবা তারা জাদু মন্ত্র দিয়ে নিজেদেরকে অদৃশ্য করে ফেলবে। যেভাবে হোক না কেন আপনি এদের বেশিরভাগ লোককে খুঁজে পাবেন না। একটা চমৎকারভাবে কোথায় যেতে হবে এই ফন্দি ফিকির আগে রেডি করে তারপরে কিন্তু সবাই বড় বড় কথা বলছেন। এটাই হলো প্রকৃতির নিয়ম। তো সেদিক থেকে ধরুন যে তাদের যে সেফ এক্সিট যদি বিএনপির সঙ্গে সমঝোতার মাধ্যমে নিতে হয়, তাহলে এখন জামাতের সঙ্গে এবং এনসিপির সঙ্গে তাদের যে দহরম মহরম সম্পর্ক চলছে, এটা থাকবে না। আর সেক্ষেত্রে বলতে গেলে আমরা যেটিকে শব্দে বলি যে বলির পাঠা, সেই বলির পাঠা বানানোর ক্ষেত্রে জামাত এবং এনসিপি ব্যবহৃত হবে, এটাই স্বাভাবিক। এবং বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এসে বলেন তো, এই গত কয়েক মাসে যা কিছু ঘটছে, বিএনপি ক্ষমতায় আসলে কিংবা ধরুন আওয়ামী লীগ আসলো, কিংবা ধরেন সেনাবাহিনী আসলো, কিংবা অন্য যে কোনো প্রক্রিয়াতে জামাত আর এনসিপি তারা ক্ষমতার কাছাকাছি আসলো না। তো সেক্ষেত্রে জামাত এবং এনসিপিকে কীভাবে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তারা চুম্বন দিবেন, কীভাবে আলিঙ্গন করবেন, কীভাবে আদর যত্ন করবেন, সেই বিষয়গুলো না হয় না ভাবলেন, কিন্তু তারা যে বিপদে পড়বে, তারা যে বলির পাঠা হবে, এতে কোনো রকম সন্দেহ নাই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা অনেক কথাগুলো শুনছিলাম। অনেক যে বিষয়গুলো নিয়ে কথা বলেন, সমসাময়িক বিভিন্ন যে ঘটনাগুলো, পাশাপাশি যে রাজনীতির যে উত্তপ্ত অবস্থা, এই উত্তপ্ত অবস্থায়
রাজনীতি এবং বিশ্ব রাজনীতির যে বিষয়গুলো সেখানে বাংলাদেশের প্রভাব ফেলছে এই বিষয়গুলো উনি তুলে ধরলেন। এটি ডক্টর মোহাম্মদ ইউনূস তার জায়গা থেকে দেশের জন্য এবং বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি দেশকে রক্ষার পাশাপাশি নিজের অবস্থান টিকে রাখার জন্য তিনি কী ধরনের কাজকর্ম করছেন বা কী করা উচিত এই বিষয়গুলো উনি বলছিলেন, এবং কোন রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ততা আছে এবং রাজনৈতিক দলের কে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত এই বিষয়গুলোও কিন্তু উনি তুলে ধরলেন। এবং যারা যারা রাজনীতির প্রেক্ষাপটে এখনকার সময় যে অবস্থা বিরাজ করছে এবং মানুষজন কোনো ধরনের নিয়ম নীতি বা কোনো ধরনের বিষয় কোনো ধরনের শৃঙ্খলা বা মানছে না এবং বিশৃঙ্খলা তৈরি করছে, এটি কতটি দেশের জন্য হুমকির কারণ এবং বিশ্ব রাজনীতিতে অন্য দেশগুলো বাংলাদেশের উপর প্রভাব খাটানোর যে প্রক্রিয়াকে আরও বেগবান করবে এই বিষয়গুলো নিয়ে উনি কিন্তু কিছু বক্তব্য দিচ্ছিলেন, যেটি অনেক সুন্দর বক্তব্য এবং এটি অবশ্যই বাংলাদেশের মানুষের শিক্ষণীয় কিছু আছে।